আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা। প্রিপোজিশন তোমরা অনেকভাবে শিখেছো, কেউ বা অনেকগুলো রুলস শেখো, কেউ বা অনেকগুলো প্রিপোজিশন মুখস্থ করো, কিন্তু পরীক্ষায় দেখা যায় তোমরা অনেকগুলো বুঝতে পারো না কোথা থেকে আসলো, কিভাবে আসলো। তো আজকে আসলে তোমাদের এই প্রিপোজিশনের সকল বিষয়টা আমি খুব সুন্দরভাবে তোমাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। আমাদের প্রশ্নে আসলে যে প্রিপোজিশনগুলো আসে, এখানে আসলে 3 ধরনের প্রিপোজিশন থাকে। 3 ধরনের মানে কি? দেখো, একটা হলো অ্যাকর্ডিং টু মিনিং, মানে বাক্যে এমন কিছু প্রেপোজিশন বসবে যেটা জাস্ট অর্থ অনুযায়ী, এখানে কোনো নিয়ম কানুন কিছু নাই, জাস্ট অর্থটা মেলাইতেই কিছু প্রেপোজিশন বসে যায়। আবার কিছু আছে অ্যাকর্ডিং টু রুলস, নিয়ম অনুযায়ী। কী কী নিয়ম সেগুলো আমি একটু পরে ধাপে ধাপে শেখাবো। আবার কিছু আছে হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, মানে এই ওয়ার্ডের পরে এইটাই বসবে, এটা হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। তো দেখো, তোমাদের আজকের এই আলোচনাটায় আমি অ্যাকর্ডিং টু মিনিং কীভাবে, অ্যাকর্ডিং টু রুলস কীভাবে চিত্রের মাধ্যমে আমি তোমাদেরকে শিখিয়ে দেব। এবং দেখতে পাচ্ছ এই যে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন মুখস্থ করার জন্য আমাদের বেশ কিছু টেকনিক, তুমি কয়েকটা টেকনিক পড়লে অনেকগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন তোমার কিন্তু মুখস্থ হয়ে যাবে। এগুলো আমি ব্যাখ্যা করে দেব। এবং শেষে দেখো, 2025 সাল থেকে শুরু করে 2016 সাল পর্যন্ত, মানে 2016 থেকে 25 যতগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন এসেছে সবগুলোই কিন্তু তোমরা পেয়ে যাবে এই ভিডিওতে। এবং এই ভিডিও যদি পিডিএফ দরকার হয় সেটা আমি তোমাদের জন্য দিয়ে দেব। তো চলো এখন আমি ধাপে ধাপে আলোচনা করি অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। আমি আশা করি আজকের ক্লাসটা যদি কেউ মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখে তাহলে প্রেপোজিশনে তার আর কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। তো আগেই যেমন বলছিলাম যে প্রেপোজিশনের জন্য আমাদের 3টে বিষয়ের উপর খেয়াল রাখতে হবে। যে কিছু প্রেপোজিশন কিন্তু আমাদের মিনিং অনুযায়ী, হ্যাঁ, একটা বাক্যে একটা কিছু দেওয়া আছে, ওইখানে এই প্রেপোজিশনটা দিলে অর্থটা মিলে যায়, জাস্ট ফিল ইন দ্য গ্যাপসের মতো, এইটা দিলেই মিলে যায়। এই অনুযায়ী কিছু প্রেপোজিশন বসে, তো সেগুলো কোনো নিয়ম অনুযায়ী না। তো এই জন্য তোমাদের জন্য আমি দেখো বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রেপোজিশনের অর্থ এখানে দিয়ে দিচ্ছি, এবং এগুলো বলার সময় এদের নিয়মটা আমি একটু আলোচনা করে দেব। যেমন দেখো, অ্যাবাউট। অ্যাবাউট মানে হয় প্রায় হয়, আবার সম্পর্কে হয়, মানে কোনো কিছু সম্পর্কে কিছু বলা, আমার সম্পর্কে, তোমার সম্পর্কে, অ্যাবাউট বাংলাদেশ, বাংলাদেশ সম্পর্কে, এই যে অর্থ বোঝাইতে আমরা অ্যাবাউট ব্যবহার করি। আবার অ্যাবাউট মানে কিন্তু প্রায়, কোনো সংখ্যার আগে আবার আমরা অ্যাবাউট ব্যবহার করি প্রায় অর্থ বোঝানোর জন্য। তারপর আছে দেখো এগেনস্ট। এগেনস্ট মানে হলো বিরুদ্ধে বা বিপক্ষে, হ্যাঁ। অ্যামাং মানে অনেকের মধ্যে, মানে দুইয়ের, আমরা জানি দুইয়ের মধ্যে বোঝাইতে বিটুইন বসে, যে দেওয়া আছে দুইয়ের মধ্যে বিটুইন, আর অনেকের মধ্যে বোঝাইতে অ্যামাং বসে। আফটার, আফটার একটা প্রেপোজিশন, আফটার মানে হলো পরে। পরে আছে অ্যাক্রস। অ্যাক্রস মানে সমগ্র বা ব্যাপিয়া, যেমন সমগ্র পৃথিবী ব্যাপিয়া, সারা দেশ ব্যাপিয়া, তাহলে অ্যাক্রস দ্য কান্ট্রি, অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে না। আবার অ্যালং, অ্যালং মানে হলো বরাবর, কোনো রাস্তা বা নদীর পাড় বরাবর যে যাওয়া বোঝায় এটাকে অ্যালং বলা হয়। অ্যারাউন্ড, অ্যারাউন্ড মানে চারিদিকে, পৃথিবীর চারিদিকে বাতাস আছে, আমাদের চারিপাশে অনেক বন্ধু বান্ধব আছে, এই চারিদিক বোঝাইতে অ্যারাউন্ড বসে। পরে আছে বাই। বাই মানে পাশে, আবার বাই মানে হলো দ্বারা। বাইটা কিন্তু আমরা দ্বারা বোঝাইতে বেশি ব্যবহার করি, যে তোমার দ্বারা এই কাজটা হবে না, তার দ্বারা এটা করা হয়েছিল, এই দ্বারা বোঝাইতে বাই ব্যবহার করি। বিটুইন তো বলেছি। বিফোর, বিফোর মানে আগে বা সামনে, তোমার সামনে কেউ আসে এটা হলো বিফোর, তোমার সামনে পরীক্ষা আসে এটা হলো বিফোর, ঠিক আছে, আগে বা সামনে বোঝাইতে বিফোর বসে। পরে দেখো বিয়ন্ড, এটা কিন্তু বেশ আসে পরীক্ষায়। বিয়ন্ড মানে কোনো কিছুর সাধ্যের বাইরে বা সীমানার বাইরে। বিয়ন্ড মানে সাধ্যের বাইরে, এটা বর্ণনার বাইরে, মানে আমরা বর্ণনা দেওয়ার সাধ্য আমাদের নাই, এই সাধ্যের বাইরে, ওকে, এটা বোঝাতে বিয়ন্ড বসে। তারপর তো ফর, ফর মানে আমরা জন্য জানি আমরা, যে তোমার জন্য এটা এনেছি, তার জন্য এটা, স্টুডেন্টদের জন্য, ক্লাস 9-এর জন্য, এইচএসসির জন্য, এই জন্য বোঝাইতে আমরা ফর ব্যবহার করি। পরের সাথে দেখো ফ্রম। ফ্রম মানে থেকে, কোনো একটা জায়গা থেকে, কোনো একটা সময় থেকে যেটা শুরু হয়, সেই জায়গা বা সময়ের আগে আমরা ফ্রম ব্যবহার করি। বা তোমার কাছ থেকে এটা আশা করি নাই, ফ্রম ইউ, ঠিক আছে। পরে অফ, অফ মানে হলো এর। ওভার, ওভার মানে হলো মূলত উপর দিয়ে, তারপরে এটা নিয়ে আমরা আরও ব্যাখ্যা দেবো ইনশাল্লাহ একটু পরে। তারপর অন, অন মানে হলো উপরে, কোনো কিছুর উপরে স্পর্শ করে লেগে থাকা বোঝাইতে অন বসে। তারপর আসছে দেখো ইন, কোনো কিছুর মধ্যে, কোনো জায়গার মধ্যে ইন। ইনটু,
ইনটু মানে মধ্যে, দেখো ইনটু হলো বাইরে থেকে কোনো কিছুর ভিতরে আসা, ভিতরে যাওয়া বা কোনো কিছু পরিণত হওয়া, এটা বোঝাইতে ইনটু বসে। তারপর দেখো টু, টু মানে দিকে, কোন দিকে যাচ্ছে সেটা। থ্রু, আর একটা গুরুত্বপূর্ণ প্রেপোজিশন থ্রু, এটা হলো মধ্য দিয়ে। থ্রু মানে মধ্য দিয়ে, কোনো কিছুর মধ্য দিয়ে, কোনো সময়ের মধ্য দিয়ে। মনে করো তুমি বাজারের মধ্য দিয়ে যাচ্ছ বা জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছ, কোনো এলাকার মধ্য দিয়ে যাচ্ছ, তখন এখানে বলবে হলো থ্রু, এটা কিন্তু থ্রো না, থ্রু। আপ, আপ মানে উপরের দিকে, ক্রমাগত যদি নিচ থেকে উপরের দিকে যায় তখন আপ বসে। উইথ, উইথ মানে হলো সাথে বা উইথ মানে নিয়ে। ওকে, রিগার্ডিং, রিগার্ডিংও কিন্তু একটা প্রেপোজিশন। রিগার্ডিং মানে সম্পর্কে বা সংক্রান্ত, কোনো সংক্রান্ত। আমি তোমাকে বললাম যে রোড মানে ট্রাফিক জ্যাম সংক্রান্ত বা সম্পর্কে 5টা সেন্টেন্স লেখো রিগার্ডিং ট্রাফিক জ্যাম বা রোড অ্যাক্সিডেন্ট, যে সম্পর্কে বলবো এলো রিগার্ডিং। উইদাউট মানে ছাড়া। অ্যাজ, অ্যাজ মানে হিসাবে, অ্যাজও কিন্তু একটা প্রেপোজিশন। হ্যাঁ, যে আমি তোমাকে ভাই হিসেবে দেখি, বোন হিসেবে দেখি, এই যে হিসাবে, অ্যাজ। ওকে, উইদিন মানে কোনো স্থান বা সময়ের মধ্যেই। আপ টু মানে হলো পর্যন্ত, মানে সর্বোচ্চ কোন পর্যন্ত। তোমরা দেখে থাকবে বিভিন্ন জায়গায় যে ডিসকাউন্ট দেওয়া থাকে, সেখানে লেখা থাকে আপ টু 25% ডিসকাউন্ট, মানে ডিসকাউন্টটা সর্বোচ্চ 25% পর্যন্ত, এর নিচেও আছে সর্বোচ্চ সীমা হলো 25। তো এটা হলো আপ টু। ওকে, অর্থাৎ লাইক, লাইক একটা লাইক মানে কিন্তু পছন্দ করা, ওই লাইকটা হলো ভার্ব। আর এই লাইক মানে হলো মতো বা সাদৃশ্য, কোনো কিছুর মতো, এটা বোঝাইতে লাইক বসে। তারপর আছে আন্ডার মানে নিচে। ডিউরিং মানে সময়ে, একটা দীর্ঘ একটা সময় বা একটা চলমান একটা সময়, ওই সময়ে যেটা হয়েছে এটা আমরা বলি ডিউরিং। যেমন আমি বললাম ডিউরিং আওয়ার লিবারেশন ওয়ার, আমাদের মুক্তিযুদ্ধের সময়ে, ওইটা কিন্তু 9 মাসের একটা সময় ছিল। এই টোটাল সময়ে যেটা হয়েছে এটা বোঝাইতে আমরা তার আগে ডিউরিং ব্যবহার করব। ওকে, তো এই গেল হলো আমাদের প্রেপোজিশনের কিছু অর্থ, এগুলো কিন্তু অনেকটাই তোমরা জানো। এবার আমরা কিছু রুলস পড়ব। তো অ্যাকর্ডিং টু রুলস, নিয়ম অনুযায়ী কোথায় কোন প্রেপোজিশনটা বসে। দেখো লিখেছে সময়ের পূর্বে অ্যাট, ইন, অন বসে। সময়ের পূর্বে অ্যাট, ইন, অন বসে। তার মানে কি, বিভিন্ন সময়, দেখো একটা দিনের বিভিন্ন সময়ের পূর্বে অ্যাট বসে। মানে কি, যেমন একটা দিনের ভিতরে 10টা বাজে, 12টা বাজে, 10:30 বাজে, 3টে বাজে, 6টা বাজে, বিভিন্ন যে সময়, মানে একটা দিনের যত ওয়াক্ত, যত সময় আছে সবার আগে অ্যাট বসবে। এখানে তো আমি শুধু 10টা লিখেছি, এর 5টা হতে পারে, 6টা হতে পারে, 6:30 হতে পারে, সকল সময়ের আগে অ্যাট বসে। তারপর দেখো অ্যাট নাইট, অ্যাট ডন, অ্যাট মিড নাইট, অ্যাট টুইলাইট, হ্যাঁ, গোধূলির সময়, সকালের সময়, সবার আগে অ্যাট বসবে। কিন্তু দেখো 3টে সময় ব্যতিক্রম আছে, ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন, ইন দ্য ইভিনিং, মানে সকাল, বিকাল, সন্ধ্যা, এই 3টে সময়ের আগে ইন বসে। তা বাদে একটা দিনের বাকি সকল সময়ের আগে অ্যাট বসে। এগুলো হলো একটা দিনের বিভিন্ন সময়। নাম্বার 2-এ আসি, অন। দিন, তারিখ, বার, দিবস, মানে একটা সমস্ত একটা দিন। একটা তারিখ মানে কি একটা দিন, একটা বার মানে কি একটা দিন, একটা দিবস মানে কি একটা দিন, মানে 24 ঘন্টার একটা দিন যদি বোঝায় সেটা তারিখ, বার, দিবস বিভিন্নভাবে বোঝাইতে পারে। তো 24 ঘন্টার দিনের আগে ওয়ান বসে। যেমন দেখো 121 ফেব্রুয়ারি, 1 ফ্রাইডে, 1 হলিডে, একে 1 ঈদ ডে, 1 মানডে, 1 বার্থডে, বিভিন্ন যে ডে যতগুলো আছে তাদের আগে কী বসবে, ওয়ান বসবে, একটা দিন। ওকে, এবার এর চাইতে বড় যে সময় সেটা মাস, ঋতু, সাল, এদের আগে ইন বসে। তাহলে কথাটা কি হলো, একটা দিনের বিভিন্ন সময়ের আগে অ্যাট বসে, একটা সমস্ত দিনের আগে ওয়ান বসে, এবং তার চাইতে বড় সময় মাস, ঋতু, সাল, এদের আগে ইন বসে। পরে দেখো বাই, আমরা একটু আগেই পড়েছিলাম বাই মানে হলো দ্বারা, বাই মানে পাশে, আবার বাই মানে কীভাবে, একটা কাজ তুমি কীভাবে করেছো তার আগে বাই বসে। তারপর দেখো ভ্রমণের মাধ্যম, তুমি কোন মাধ্যম দ্বারা ভ্রমণ করেছো, বাই বাস, বাই ট্রেন, বাই প্লেন। ওকে, এই সকল যানবাহনের আগে কী বসছে, বাই বসে। কিন্তু পায়ে হেঁটে গেলে অন ফুট বসে। ফুট মানে পা, এটা তো যানবাহন না, ঠিক আছে। তো ভ্রমণের মাধ্যম বোঝাইতে যে কোনো যানবাহনের আগে বাই বসে, আর পায়ে হেঁটে গেলে অন বসে।
ফর মানে আমরা জন্য জানি, কিন্তু ফর আবার অন্য জায়গায়ও বসে, যে নির্দিষ্ট সময়ের পূর্বে ফর বসে। কীরকম দেখো, ফর 30 মিনিটস, ফর 2 ডেজ, ঠিক আছে। এরকম নির্দিষ্ট সময় বোঝাইলে তার আগে ফর বসে। এবার আসো স্থানের ক্ষেত্রে, ছোট স্থানের পূর্বে অ্যাড বসে। যেমন ছোট সময়ের আগে অ্যাড বসছিল, একইভাবে ছোট স্থানের আগে অ্যাড বসে। আর বড় স্থান বা আবদ্ধ স্থানের আগে ইন বসে। অনেক বড় একটা স্থান, যেমন ওয়ার্ল্ড হইতে পারে, সোসাইটি হইতে পারে, কান্ট্রি হইতে পারে, কোনো ডিস্ট্রিক্ট হইতে পারে, হ্যাঁ, এরা বড় স্থানে পূর্বে ইন বসে। আবার আবদ্ধ মানে ঘেরা জায়গা, তার আগেও ইন বসে। উদাহরণ দিয়েছে দেখো, ইন দ্য ক্লাসরুম, তারপর ইন দ্য ওয়ার্ল্ড বড় জায়গা, ইন আওয়ার সোসাইটি বড় পরিবেশ বুঝাইছে। তাহলে বড় জায়গা, আবদ্ধ জায়গা সবার আগে ইন বসে। এবার দেখো ইনটু হলো বাইরে থেকে ভিতরে আসা বা যাওয়া। কেউ বাইরে থেকে ভিতরে গেল বা কেউ বাইরে থেকে ভিতরে আসলো, এটা বোঝাইতে ইনটু বসে। এই যে আমি একটা চিত্র দেখো দিয়েছি, এই যে ইনটু হলো এই যে বাইরে থেকে ভিতরে যাওয়া গতিশীল অবস্থায়, আর ইন হলো যে আগে থেকে কোনো কিছু আবদ্ধর ভিতরে আছে, এটা হলো ইন। আর থ্রু তখনই কিন্তু বলেছিলাম, থ্রু হলো কোনো কিছুর মধ্য দিয়ে চলে যাওয়া, কোনোটা সময়ের ভিতর দিয়ে। মনে করো তুমি এখন খুব কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছ, তাহলে হবে ইউ আর গোয়িং থ্রু হার্ড টাইমস, কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছ, ঠিক আছে। বা কেউ একটা কোনো জায়গার মধ্য দিয়ে যাচ্ছে, কেউ জঙ্গলের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছে, এই মধ্য দিয়ে বোঝাইতে থ্রু বসে। আর একটু জেনে নাও, ইনটু কোনো কিছু দেখা যাচ্ছে পরিণত হওয়ার, রূপান্তর হওয়ার ক্ষেত্রেও কিন্তু ইনটু বসে। যেমন পানি বাষ্পে রূপান্তর হয়, ঠিক আছে, কোনো কিছুতে কনভার্ট হয়ে যায়, সেখানেও ইনটু বসে। আরেকটা চিত্র আমরা এখন খেয়াল করব, দেখো এটা খুব ভালোভাবে খেয়াল করি। দেখো আপ মানে হলো ক্রমাগত উপরের দিকে যদি যায়, তুমি লিফটে উপরের দিকে যাচ্ছ, ইউ আর গোয়িং আপ, হ্যাঁ, তুমি ধীরে ধীরে বেড়ে উঠছো, তুমি বসেছিলে আস্তে উঠে দাঁড়াচ্ছ, সবগুলো কিন্তু ক্রমাগত নিচ থেকে উপরে যাচ্ছে, ছোট থেকে বড় হচ্ছে। এই ক্রমাগত উপরের দিকে গেলে সেখানে আপ বসে। আর ডাউন হলো তার ঠিক উল্টা, ক্রমাগত নিচে গেলে, ধরো সিট ডাউন, তুমি লিফটে করে নিচে আসছো, গোয়িং ডাউন, সিঁড়ি দ্বারা নিচে নামছো, সেটা তুমি গোয়িং ডাউন, হ্যাঁ, কামিং ডাউন। তাহলে কোনো কিছু থেকে তুমি ধীরে ধীরে নিচে নামলে, আস্তে আস্তে ছোটো হয়ে গেলে, কোনো কিছু কমে গেলে, সেখানে আমরা ডাউন ব্যবহার করি। আর বাড়লে হলো আপ ব্যবহার করি, ঠিক আছে। এবার ওয়ান দেখো কোথায় বসে। ওয়ান হলো এই যে একটা সারফেস আছে, দেখো এর উপরে ওয়ানটা এই যে স্পর্শ করে আসে না, তা এরকম স্পর্শ করে যদি থাকে, সেইখানে আমাদের ওয়ান বসে। তুমি বেঞ্চের উপরে আসো, তুমি চেয়ারে আসো, টেবিলে আছো, তোমার টেবিলে বই আছে, এগুলো কোনো কিছু উপরে এরকম স্পর্শ করে থাকে, তো এই উপরে স্পর্শ করে থাকলে সেখানে আমরা ওয়ান দেব। তাহলে এই জিনিসটা কিন্তু এই সার্কেলের উপরে এটা ওয়ান। আচ্ছা, আর ওভারটা কি, ওভারটা একটু বলে আসি, যদি উপর দিয়ে কোনো কিছু গতিশীল হয় বা উপরে কোনো কিছু ঢেকে রাখে, সেখানে ওভার বসে। পাশে কিন্তু আমি ব্যাখ্যা দিয়েছি, তোমার মাথার উপর দিয়ে পাখি উড়ে গেল, প্লেন চলে গেল, মেঘ উড়ে গেল, এগুলো সব হবে ওভার ইওর হেড, ওগুলো গতিশীলভাবে চলে গেছে, তাই না। কোনো কিছুর উপর দিয়ে কোনো কিছু চলে গেছে, এটা হলো ওভার হবে। আবার কোনো কিছু ঢেকে রেখেছে, কাভার করে রাখছে, সেটাও কিন্তু ওভার হবে, ঠিক আছে। কোনো কিছুর উপরে যদি এইভাবে ঢেকে রাখে, সেখানে কি হবে, ওভার হবে। আচ্ছা, আর অ্যাবভটা কোথায় হবে? অ্যাবভটার ব্যবহার একটু কম হয়, তারপর জেনে নাও। অ্যাবভটাও মানে উপরে, কিন্তু এটা হলো কি কয়েকটা জিনিস আছে, একটার উপরে আর একটা, এটা বোঝাতে অ্যাবভ বসে। কারো র্যাঙ্কিং মানে পদবীর ক্ষেত্রে এই তার উপরে আরেকজন আছে, এটা বোঝাইতে। বা মনে করো একটা দাগ দেওয়া আছে, এই দাগের উপরে সাইন করো, এই উপরে বোঝাইতে হলে অ্যাবভ বসে। তার মানে অ্যাবভটা কিন্তু খাটের উপরে অমুক আছে, তার উপরে অমুক, এইগুলো হলো অ্যাবভ বসবে না। অ্যাবভ হলো মূলত তোমার অ্যাবস্ট্রাক্ট সেন্সে কোনো কিছুর উপরে আছে, অ্যাবভ বসবে। একটা বস্তু আছে উপরে, তার উপরে আরেকটা বস্তু আছে, এখানে হলে অ্যাবভ বসবে, ঠিক আছে। যেমন ওয়ালে মনে করো একটা ক্যালেন্ডার আছে, ক্যালেন্ডারের উপরে একটা ঘড়ি আছে, ওই ঘড়িটা হলো অ্যাবভ দ্য ক্যালেন্ডার। ওকে, এই হলো আমাদের অ্যাবভের
ব্যবহার। আশা করি তোমরা বুঝেছো। তো আর একইভাবে ওই অ্যাবাব যেখানে বসে তার উল্টা হলো আমাদের বিলো। বিলোটাই একই, কোনো কিছু নিচে। আর আন্ডারটা হলো কোনো কিছু সারফেসের নিচে, মানে একটা বস্তুর নিচে, খাটের নিচে, গাছের নিচে, ছাদের নিচে, এই নিচে বোঝাতে হলে আন্ডার বসে। ঠিক আছে। আর ওই পদবী বা দুইটা বস্তু আছে, একটার নিচে আর একটা আছে, এইরকম বোঝাইতে আমাদের বিলো বসে। তো আশা করি তোমরা এটা বুঝেছো। এরপর আমরা 7 নম্বরে চলে আসব। এখানে একটা দারুণ একটা নিয়ম দেওয়া আছে, সেটা হলো কি, কোনো একটা বা দুইটা ওয়ার্ডের আগে যদি দা থাকে বা উদাহরণ এ বা দা এগুলো থাকলে তারপর অফ বসে। বোঝো নাই? মানে কোনো ওয়ার্ডের পূর্বে যদি আর্টিকেল থাকে, কোনো একটা ওয়ার্ড তার পূর্বে আর্টিকেল আছে, পরে যে গ্যাপ থাকে সেখানে দেখবো অফ বসে। এটা হলো একটা টেকনিকে তোমরা খুঁজে দেখতে পারো। যেমন দেখো, দ্য নেম অফ, এই যে নেমের আগে দা ছিল, এরপর অফ বসেছে। দ্য সাম অফ, এ লট অফ, এ নাম্বার অফ, এইভাবে অনেকগুলো দেখবা তোমরা এরকম চলে আসে। এই নিয়মটা একটু খেয়াল রাখবা। পরে 8 নম্বর আমি আগেই বুঝাইছিলাম, অ্যালং হলো কোনো রাস্তা বা নদীর পাড় বরাবর, এই বরাবর বোঝাতে অ্যালং বসে। আর অ্যাক্রস মানে ব্যাপিয়া বা সমগ্র অঞ্চল জুড়ে, এটা অর্থের ভিতরে আমরা আলোচনা করে দিয়েছিলাম। অ্যারাউন্ড মানে চারদিকে, অ্যারাউন্ড মানে চারদিকে বা সমগ্র অঞ্চল জুড়ে বোঝাতে অ্যারাউন্ড বসে। 11 নম্বরটা দারুণ একটা নিয়ম দেখো, এটা বলছে 2 প্লাস ভার্ব ওয়ান, মানে গ্যাপের পরে যদি ভার্ব ওয়ান থাকে তাহলে গ্যাপের পরে 2 বসবে। প্রেপোজিশনে যদি কখনো দেখো যে গ্যাপের পরে ভার্বের বেস ফর্ম আছে, তাহলে সেখানে কিন্তু অবশ্যই 2 বসবে, কারণ আমরা জানি 2 একমাত্র প্রেপোজিশন যার পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। ঠিক আছে, বা বেস ফর্ম বসে। এরপরে দেখো ফ্রম এবং টু এর আরেকটা নিয়ম দেখো, কোনো স্থান থেকে আরেকটা স্থান যাওয়া যদি বোঝায় তাহলে প্রথম স্থানের আগে ফ্রম বসে এবং দ্বিতীয় স্থানের আগে টু বসে। একইভাবে একটা সময় থেকে আরেকটা সময়, মনে কর তোমার কলেজের সময় যে 9টা থেকে 12টা, তাহলে প্রথম যে সময় তার আগে বসবে ফ্রম এবং শেষের সময়ের আগে বসবে হলো টু। তাহলে সময় এবং স্থানের ক্ষেত্রে প্রথম সময়ের ক্ষেত্রে বসবে ফ্রম এবং শেষেরটার আগে বসবে হলো টু। তারপরে 13 নম্বর লিখেছি, কোনো জায়গায় যাওয়া বোঝাইতে, তুমি যে ডেস্টিনেশনে যাবে, তোমার যেটা গন্তব্য, সেই গন্তব্যের আগে অবশ্যই টু বসবে। তবে এখান থেকে দুটো ওয়ার্ড লিখেছি, হোম এবং অ্যাব্রোড বাদে। এটা কিন্তু পরীক্ষায় আসে না, জাস্ট জেনে রাখার জন্য বললাম যে হোমের আগে টু বসে না, অ্যাব্রোড মানে বিদেশ, এর আগে টু বসে না। 14 নম্বর লিখেছে টুয়ার্ডস, মানে কোনো দিকে, নির্দিষ্ট স্থান না, কোনো একটা দিকে যাচ্ছে, এই দিকে বোঝাইতে টুয়ার্ডস বসে। আর টু হলো নির্দিষ্ট একটা গন্তব্যে যাবে, আর টুয়ার্ডস হলো গন্তব্যে না, একটা দিকে যাবে। আমরা শেষের নিয়মে চলে আসছি, সেটা হলো অ্যাজ। অ্যাজ মানে হিসাবে। দেখো অ্যাজটা বসে এই হিসাবে, যেমন নোন অ্যাজ মানে কোনো কিছু হিসাবে পরিচিত, রিগার্ডেড অ্যাড কোনো কিছু হিসাবে বিবেচিত বা পরিচিত, ট্রিটেড অ্যাজ কোনো কিছু হিসেবে বিবেচনা করা। এই যে ট্রিটেড অ্যাজ, রিগার্ডেড অ্যাজ, নোন অ্যাজ, এইভাবে কিন্তু অ্যাজ বসে। আর এই অ্যাজ কিন্তু আমাদের প্রেপোজিশন। তো এখন আমরা চলে এসেছি অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন আমরা মুখস্থ করব কিভাবে। দেখো এখানে কি বলেছি, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন বলতে বোঝায় কিছু কিছু ওয়ার্ডের সাথে সবসময় একই ধরনের প্রেপোজিশন বসে এবং নির্দিষ্ট একটা অর্থ প্রকাশ করে, এটা হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। এগুলো মুখস্থ করতে হয়, তোমাদের কলেজে হয়তো বা এগুলো মুখস্থ করাবে। দেখো যেমন অ্যাবাইড বাই মানে মান্য করা, অ্যাবাইডের পরে বাইয়ে বসবে, ডিজায়ার ফর মানে আশা করা, ডিজায়ারের পরে ফরে বসবে, লিমিটেড টু মানে সীমাবদ্ধ, লিমিটেড পর টুই বসবে। এগুলো আমাদের মুখস্থ করতে হয়, কিন্তু আমি তোমাদের জন্য এখানে বেশ কিছু টেকনিক এখানে আলোচনা করেছি, এগুলো আমি তোমাদেরকে ইনশাল্লাহ এখন বুঝিয়ে দেবো। দেখো বেশ কিছু টেকনিকের মাধ্যমে আমি অনেকগুলো মুখস্থ করিয়ে দেবো ইনশাল্লাহ তোমাদের। তো দেখো প্রথম লিখেছি কি, আশা করা বোঝালে ফর বসে, মানে যেই সকল শব্দগুলো দ্বারা আশা করা বা আকাঙ্ক্ষা করা বোঝাবে তারপরে সবসময় ফর বসে। যেমন ডিজায়ার মানে আশা করা, হোপ মানে আশা করা। একইভাবে ক্রেভ, এই ক্রেভ মানে হলো তীব্রভাবে আশা করা, ইয়ার্ন মানে আশা করা, লং, তোমরা জানো লং মানে কিন্তু লম্বা, আবার লং একটা ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, তখন সেই লংয়ের অর্থ হয়ে যায় আশা করা। পরে আছে লাস্ট, লাস্ট মানে মূলত লালসা,
এটা নেগেটিভ সেন্সে ব্যবহার করায়, খারাপ কাজের প্রতি মানুষের যে লালসা থাকে, অবৈধ কাজের প্রতি, অবৈধ সম্পদের প্রতি, অবৈধ সম্পর্কের প্রতি, সেগুলো বলতে লাস্ট বোঝায়। তো যাই হোক, আশা হোক, আকাঙ্ক্ষা হোক, তারপরে সবসময় কী বসবে? ফর বসবে। তাহলে এই কথাটা মনে রাখলে ডিজায়ার ফর, ক্রেভ ফর, ইয়ার্ন ফর, লং ফর, হোপ ফর, এগুলো আমাদের কিন্তু একটা দ্বারাই কিন্তু 6টা মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, এর রাগান্বিত দ্বারা একটু পরে আসছি। এবার দেখো, অনেক গুরুত্বপূর্ণ একটা নিয়ম, সেটা হলো উপকারী বা ক্ষতিকর, মানে উপকার বা ক্ষতিকর যাই হোক তারপরে টু অথবা ফর বসে। কোনো একটা শব্দ দ্বারা উপকার বোঝালে তারপরে টু বা ফর, বা ক্ষতিকর বোঝালো তারপরে টু অথবা ফর বসে। যেমন দেখো, এসেনশিয়াল মানে হলো অতি প্রয়োজনীয় বা উপকারী, ইউজফুল মানে উপকারী, হেল্পফুল মানে উপকারী, বেনিফিশিয়াল মানে উপকারী, নেসেসারি মানে প্রয়োজনীয় বা উপকারী, এদের পরে টুও বসে, ফরও বসে। ঠিক আছে, একইভাবে দেখো, হার্মফুল মানে ক্ষতিকর, ইনজুরিয়াস মানে ক্ষতিকর, ডেট্রিমেন্টাল, এটা কিন্তু অনেক আসে পরীক্ষায়, ডেট্রিমেন্টাল মানে ক্ষতিকর, ভিসিয়াস ক্ষতিকর, ফ্যাটাল ক্ষতিকর, প্রিজুডিশিয়াল ক্ষতিকর, এগুলো সব কিন্তু বোর্ডে এসেছে, সেখান থেকে কালেক্ট করে দিয়েছি এগুলো। তাহলে আমাদের উপকারী বা ক্ষতিকর বোঝালে তারপরে টু অথবা ফর বসে। ঠিক আছে, তো এরপরে আমরা তাহলে দেখো, উপকার আর ক্ষতিকর দ্বারা এখানে মোটামুটি 11টা আমরা মুখস্থ করে ফেললাম, যে উপকার বা ক্ষতিকর বোঝালে তারপরে টু অথবা ফর বসে। তারপর দেখো, আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা প্র্যাকটিস করতে গেলে দেখবা এই যে ডিভয়েড অফ, ডেস্টিটিউট অফ, ডিভয়েড অফ বারবার এসেছে। তো এইগুলো আমরা এইভাবে মনে রাখি যে যদি কোনো শব্দ দ্বারা খালি, খালি মানে তো নিঃস্ব, যার কিছু নেই সেই তো খালি, সেই তো নিঃস্ব, বা বঞ্চিত, বঞ্চিত মানে যে কোনো কিছু পাই নাই, খালি, সেই তো বঞ্চিত। তাহলে খালি, নিঃস্ব, বঞ্চিত বোঝাইলে সেখানে কি বসবে? অফ বসবে। ঠিক আছে, তাহলে খালি, নিঃস্ব, বঞ্চিত বোঝালে সেখানে কি বসবে? অফ বসবে। যেমন দেখো, ডেপ্রাইভড অফ, ডেপ্রাইভড অফ মানে বঞ্চিত, ডেস্টিটিউট অফ মানে হলো নিঃস্ব, যার কিছুই নাই, এমটি অফ মানে খালি, এই যে খালি, বেয়ার অফ মানে খালি, যে ডিভয়েড অফ বা ভয়েড অফ মানে বর্জিত, বর্জিত মানে কি ওইটা নাই, ওইটা বাদে যেটা, তাহলে যেটা নাই, খালি, নিঃস্ব, বঞ্চিত, এটা বোঝাইলে অফ বসে। আমি আবারও বলছি, এই ডিভয়েড অফ পরীক্ষায় কিন্তু অসংখ্যবার এসেছে ডিভয়েড অফ, তাহলে আমরা এটা মুখস্থ করে ফেলবো। তারপরে আমরা দেখছি এখানে উত্তর দেওয়া বা সাড়া দেওয়া, কেউ ডাকছে তার সাড়া দেওয়া, রেসপন্স করা, উত্তর দেওয়া, এই বোঝাইলে সেখানে কী বসে? টু বসে। তাহলে উত্তর দেওয়া বোঝাইলে টু বসে। যেমন অ্যান্সার টু, রিপ্লাই টু, রেসপন্ড টু, ইনফর্ম টু। আমরা লিখি পরীক্ষার খাতায় কিন্তু লিখি অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার। ঠিক আছে, তাহলে উত্তর দিলে টু, খালি, নিঃস্ব বোঝাইলে অফ। ওকে, উপকার অপকার বোঝাইলে টু অথবা ফর। কেমন? কোনো কিছু না বুঝতে পারলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তারপরে দেখো আরও অনেকগুলো, যে সন্তুষ্ট বা অসন্তুষ্ট বোঝাইলে অ্যাট অথবা উইথ। যদি সন্তুষ্ট বা অসন্তুষ্টর পরে ব্যক্তি হয় তাহলে উইথ, আর অব্যক্তিবাচক কোনো বস্তুবাচক কিছু হইলে অ্যাট। বোঝা গেছে? যেমন দেখো, স্যাটিসফাইড মানে সন্তুষ্ট, ডিসস্যাটিসফাইড মানে অসন্তুষ্ট, প্লিজড সন্তুষ্ট, ডিসপ্লিজড অসন্তুষ্ট, ডিলাইটেড আনন্দিত, কন্টেন্টেড তৃপ্ত আনন্দিত, আনহ্যাপি অসন্তুষ্ট, কন্টেন্ট অতৃপ্ত, ডিসগাস্টেড বিরক্ত, হ্যাপি সুখী সন্তুষ্ট, গ্লাড আনন্দিত। মানে সন্তুষ্ট, খুশি, অসন্তুষ্ট, অখুশি হইলেই এর পরে যদি ব্যক্তি হয় তাহলে উইথ হবে। যেমন আমি বললাম আমি কোনো এক ব্যক্তির পরে মানে তার প্রতি সন্তুষ্ট, আই অ্যাম স্যাটিসফাইড উইথ হিম। স্যাটিসফাইডের পরে ব্যক্তি আছে হিম, কিন্তু মনে করো তার আচরণে আমি অসন্তুষ্ট, তার রেজাল্টে আমি সন্তুষ্ট, তার কার্যকলাপে আমি সন্তুষ্ট। তাহলে এই যে কার্যকলাপ, আচরণ, ব্যবহার, এগুলো তো ব্যক্তিবাচক না, তখন হবে অ্যাট। আর যদি ব্যক্তি হয় তাহলে হবে উইথ। একইভাবে দেখো, এইখানে রাগান্বিতর ক্ষেত্রেও একই কথা, কোনো ব্যক্তির পরে রাগান্বিত হলে উইথ, আর অব্যক্তিবাচক হইলে অ্যাট। আই অ্যাম অ্যাংরি উইথ ইউ, কিন্তু আমি তোমার রেজাল্টের উপরে, তোমার আচরণে রাগান্বিত, তখন হবে অ্যাট ইউর বিহেভিয়ার, তোমার ব্যবহারে, আচরণে আমি অসন্তুষ্ট। রাগান্বিতর ইংরেজি দেখো অ্যাংরি, অ্যানয়েড,
ভেক্সড, এই সবগুলোর মানেই হলো রাগান্বিত। ঠিক আছে, তো আমাদের এখানে আরেকটা আছে, সেটা আমরা দেখে যাই, সেটা হলো বিরত থাকা। এটাও কিন্তু পরীক্ষায় ভালোই আসে। দেখো এইভাবে শিখলে একটু উপকার হবে কি জানো, সেটা হলো একই সাথে অনেকগুলো সিনোনিম তোমার শেখা হয়ে যাবে, যেটা তোমাদের সিনোনিম অ্যান্টোনিম যেটা গ্রামার আছে সেখানেও আশা করি কাজে লাগবে। ঠিক আছে, তো বিরত থাকা, দেখো অ্যাবস্টেইন ফ্রম মানে বিরত থাকা, রিফ্রেইন ফ্রম মানে বিরত থাকা, অ্যাবসেন্ট ফ্রম মানে মূলত হলো অনুপস্থিত, তার মানে কি কোনো জায়গায় যাওয়া থেকে বিরত থাকা। দেখো বিরত থাকা কোনো কিছু করা থেকে আমরা বিরত থাকি, তাই না? এই জন্যই কিন্তু এখানে ফ্রম বসছে, ফ্রম মানে থেকে। তো যাই হোক, বিরত থাকা বোঝাইলো ফ্রম, আর এগুলো আমরা বুঝিয়ে দিয়েছি, সন্তুষ্ট অসন্তুষ্ট বুঝিয়েছি। এবার আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস দেখো, সতর্ক বা অসতর্ক বোঝাইলেই অফ বসে। সতর্ক হইলেও অফ, অসতর্ক হইলেও অফ। যেমন দেখো কেয়ারফুল অফ সতর্ক, অ্যাওয়ার মানে সতর্ক, অ্যাওয়ারনেস মানে সতর্কতা, অ্যালার্ট মানে সতর্ক, কনসাস মানে সতর্ক, আনঅ্যাওয়ার মানে অসতর্ক, ভিজিল্যান্ট মানেও সতর্ক। তাহলে সতর্ক আর অসতর্ক বোঝাইলে সেখানে কী হবে, অফ হবে। এই কয়েকটা কথা একটু মনে রাখতে হবে, যে সতর্ক হইলে কি, সন্তুষ্ট অসন্তুষ্ট হইলে কি, এগুলো একটু মনে রাখতে হবে। তারপরে দেখো দায়ী বোঝালে টু বা ফর বসে। দায়ী, আমরা অনেক কাজের জন্য দায়ী থাকি না, দায়ী বোঝালে। তো যদি কোনো ব্যক্তির কাছে দায়ী থাকো তাহলে টু ওই ব্যক্তি, আর যদি অব্যক্তি মানে কোনো কিছুর জন্য দায়ী থাকো সেটা হলো ফর। যেমন তুমি তোমার এই কৃতকর্মের জন্য দায়ী থাকবে, তাহলে রেসপন্সিবল ফর ইয়োর মিসডিডস, তোমার এই অপকর্মের জন্য তুমি দায়ী থাকবে। কিন্তু তোমার এই অপকর্মের জন্য তুমি আল্লাহর কাছে দায়ী থাকবে, তাহলে রেসপন্সিবল টু, আল্লাহকে ব্যক্তি হিসেবে ধরা হয়। তাহলে দেখো দায়ী বোঝাইতে টু বা ফর, ব্যক্তি বোঝাইলে টু ব্যক্তি, আর অব্যক্তি বোঝাইলে ফর। রেসপন্সিবল মানে দায়ী, অ্যাকাউন্টেবল মানে দায়ী, লায়েবল মানে দায়ী। তারপর দেখো সীমাবদ্ধ বোঝাতে টু বসে, এটাও কিন্তু পরীক্ষায় অনেকবার আসে। হ্যাঁ, কনফাইন্ড মানে সীমাবদ্ধ, লিমিটেড মানে সীমাবদ্ধ, এরপরে সবসময় টু বসে। পরে দেখো নির্ভর করা বোঝাতে অন বসে, এটাও কিন্তু অনেক আসে পরীক্ষায়। যে দেখো নির্ভর করা মানে কি, আমরা কোনো কিছুর উপরেই তো নির্ভর করি, তাই না? তো উপরে ইংলিশ হলো ওয়ান, এই জন্য নির্ভর করলে কী হবে, অন হবে। যেমন ডিপেন্ড অন, রিলাই অন, ডিপেন্ডেন্স মানে নির্ভরতা, রিলায়েন্স মানে নির্ভরতা, বেসড অন, বেসড মানে ভিত্তি করে মানে নির্ভর করে, একই অর্থ। আর এই যে রেস্ট বা ব্যাংক, এই দুটো অর্থও নির্ভর করা বোঝায়। এগুলো তোমাদের ইন্টারমিডিয়েটে নাও আসতে পারে, বাট এই পাঁচটা জেনে রাখবো, ডিপেন্ড, ডিপেন্ডেন্স, রিলাই, রিলায়েন্স, বেসড, এই সবগুলোর মানে ভিত্তি করে, নির্ভর করে। তাহলে নির্ভর করে, ভিত্তি করে বোঝাইলে সেখানে কি বসবে, অন বসবে। ঠিক আছে, আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। দেখো একটা জিনিস খুব দারুণভাবে আমরা শিখব, সেটা হলো দক্ষ বা অদক্ষ বোঝাইতে সেখানে অ্যাট অথবা ইন বসে। ঠিক আছে, এক্সপার্ট মানে দক্ষ, স্কিল্ড মানে দক্ষ, এক্সপিরিয়েন্সড মানে দক্ষ বা অভিজ্ঞ, গুড, এই গুড মানে ভালো বা দক্ষ বোঝায়, প্রফিসিয়েন্ট মানে দক্ষ, আনস্কিল্ড মানে অদক্ষ, একেবারে ব্যাড মানে অদক্ষ বোঝায়। তাহলে এখানে যেগুলো আছে এগুলোর মানে হলো দক্ষ বা অদক্ষ। আমি আরও লিখতে পারতাম আনস্কিল্ড লিখেছি। তো এই দক্ষ বা অদক্ষ বোঝালে এরপর অ্যাট অথবা ইন। প্রশ্ন হবে আচ্ছা কখন অ্যাট কখন ইন, এটা খুব ভালোভাবে বোঝো। যদি তুমি ছোটোখাটো কোনো একটা বিষয়ে, একটা বিষয়ের একটা নির্দিষ্ট টপিকে তুমি দক্ষ হও তখন হবে অ্যাট, কিন্তু তুমি যদি পুরো একটা সাবজেক্টে, পুরো একটা বিষয়ে দক্ষ হও তখন হবে হলো এক্সপার্ট ইন। আমি আরও সহজে বলি, মনে করো তুমি এক্সপার্ট হলে অ্যাট ড্রয়িং, পেইন্টিং, রাইটিং, ইউজিং সামথিং, এইগুলো যদি এক্সপার্ট হও তখন হবে হলো এক্সপার্ট অ্যাট। কিন্তু মনে করো তুমি টোটাল একটা সাবজেক্টে, ফিজিক্সে বা টোটাল ইংলিশে তুমি খুব এক্সপার্ট, তখন হবে হলো ইন। কিন্তু ইংলিশের একটা নির্দিষ্ট গ্রামারে, একটা নির্দিষ্ট টপিকে, রাইটিংয়ে, রিডিংয়ে যখন তুমি দক্ষ হবে তখন হয়ে যাবে হলো অ্যাট। আশা করি বুঝেছো। তারপরে দেখো সাদৃশ্য আর বৈসাদৃশ্য মানে মিল অমিল বোঝাইতে সব জায়গায় টু বসে, মিল বোঝাইতেও টু, অমিল বোঝাইতেও টু। দেখো সিমিলার মানে সাদৃশ্য আমরা জানি,
কমন মানে মিল আমরা জানি, ফ্যামিলিয়ার মানে পরিচিত, যাদের সাথে মিল আছে এটা বোঝাতে ফ্যামিলিয়ার বসে, রিলেটেড মানে সম্পর্কযুক্ত, মিলযুক্ত, রিলেভেন্ট সম্পর্কযুক্ত বা প্রাসঙ্গিক, তাহলে এই সবার পরিভাষে কী বসবে? টু বসে। আর এইখানে যারা আছে ডিসিমিলার, অপোজিট, কন্ট্রাস্ট, অ্যাডভার্স, এক্সেপশন, এগুলো মানে হলো বৈসাদৃশ্য, বিপরীতধর্মী এরকম বোঝায়, তো এখানেও টু বসে। তাহলে কি বুঝলাম? মিল সাদৃশ্য বোঝাতে টু, আর বৈসাদৃশ্য অমিল এগুলো বোঝাতে সেখানে কি বসবে? টু বসবে। ঠিক আছে, এখন আমরা কিছু কনফিউজিং প্রেপোজিশন দেখব। একই ওয়ার্ডের পরে বিভিন্ন প্রেপোজিশন বসতে পারে। যেমন দেখো লুক অ্যাট মানে তাকানো, তাকানো অর্থে লুকের পরে অ্যাট বসে। আর লুক ফর মানে খোঁজা, তোমার কোনো কিছু হারিয়ে গেছে তুমি খুঁজতেছো, তাহলে লুক অ্যাট হবে না, লুক ফর হবে। আর লুক আফটার মানে দেখাশোনা করা বা যত্ন নেওয়া, তুমি তোমার কোনো অ্যানিমেলকে দেখাশোনা করো, বাবা মা সন্তানকে দেখাশোনা করে, এইগুলো হলো লুক আফটার। আর লুক ডাউন আপন, এটা কিন্তু পরীক্ষায় অনেক আসে, এটা পরীক্ষায় অনেক আসে, বুঝছো? এই লুক ডাউন আপন মানে হলো ঘৃণা করা। লুক ডাউন আপন মানে কি? ঘৃণা করা। ঠিক আছে, অনেক আসে পরীক্ষায়। পরে দেখো ডাই অফ, মানে ডাই মানে তো মারা যাওয়া, তো ডাইয়ের পরে যদি কোনো রোগের কথা উল্লেখ থাকে তখন হবে ডাই অফ। ডাই দ্বারা যদি জীবন উৎসর্গ করা বোঝায়, দেশের জন্য মরছে, ভাষার জন্য মরছে, কোনো একটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে মরছে, তখন এই উৎসর্গ বোঝাতে ডায়ের পরে ফর বসে। ঠিক আছে, ডাই ফ্রম মানে হলো কারণবশত মরা। কারণবশত মানে কি? কেউ মনে করে সাফারিং, ভুগতে ভুগতে মরেছে, স্টারভিং না খেয়ে খেয়ে মরছে, ওভার ইটিং বেশি খেয়ে মরছে, এইরকম কারণবশত মরলে ফ্রম হয়। এটার ব্যবহার খুবই কম, কিন্তু এই যে ডাই ফর এটা কিন্তু আমাদের ভালোই আসে। তারপরে দেখো ডাই বাই, এটা খুব বেশি আসে না, এলে হঠাৎ মরা, কেউ অ্যাক্সিডেন্ট বা সুইসাইড করে মরছে, এটা হবে ডাই বাই। কিন্তু এইটা আবার অনেক আসে ডাই ইন। হ্যাঁ, ডাইয়ের পর ইন আমরা কখন দেব? যখন দেখব এই ডাই দ্বারা কোনো স্থানে, সময়ে বা শান্তিতে মরেছে, তখন হবে হলো ডাই ইন। কোনো স্থানে, ডাইয়ের পরে স্থানের কথা আছে, সেখানে হবে হলো ইন। কোনো সময় আছে যে এত সালে মারা গেছে, ডাই ইন। কিন্তু আবার ডাইয়ের পরে পিস কথা লেখা আছে, পিস শান্তিতে, তখন হবে হলো ইন। ওকে, তারপরে চলে আসছে আমরা রান। রান আউট মানে শেষ হওয়া, তোমার কলম শেষ হয়ে গেছে বা টাকা শেষ হয়ে গেছে, এগুলো বোঝাতে আমরা রান আউট বলি। রান ওভার চাপা দেওয়া, কাউকে অ্যাক্সিডেন্টের সময় কোনো একটা বাস, লরি, ট্রাক চাপা দিয়েছে, এটা হলো রান ওভার। রান অ্যাওয়ে মানে পালিয়ে যাওয়া। রান আফটার কোনো কিছুর পিছে ছোটা। তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আমরা দেখব, মেড অফ মানে তৈরি, আবার মেড ফ্রম মানেও তৈরি, মেড ইন মানে তৈরি। কখন কোনটা দেব? এখানে লিখে আছে উপাদান শনাক্ত করা যায়, মানে কি? মানে ধর মেডের পরে উপাদানের কথা লেখা আছে, তো তুমি দেখে বুঝতে পারছো হ্যাঁ এই উপাদানটা আমি চিনতে পেরেছি, তখন হবে অফ। কীরকম? একটা আংটি স্বর্ণের তৈরি, দ্য রিং ইজ মেড অফ গোল্ড, মেডের পরে গোল্ড আছে, তো আংটিটা স্বর্ণের তৈরি, উপাদান আমি চিনতে পেরেছি, অফ হবে। একটা মনে করো বেঞ্চ কাঠের তৈরি, দেখে চিনতে পারছি, মেড অফ উড। কিন্তু যদি উপাদান চেনা না যায় তখন হবে ফ্রম। কীরকম? মনে করো কাগজ কাঠ থেকে তৈরি, তা কাগজ দিকে তাকায় কিন্তু কাঠ চেনা যায় না। মানুষ মাটির তৈরি, মানুষের দিকে তাকিয়ে মাটি দেখা যায় না, উপাদান দেখা যায় না। তো এরকম মেডের পরে উপাদান আছে কিন্তু সেই উপাদানটা চেনা যায় না যদি, তখন হবে হলো ফ্রম। ওকে, আর মেড ইন মানে কোনো স্থানে তৈরি হয়েছে, আমরা বলি না মেড ইন চায়না, মেডের পরে চায়নাটা জায়গার নাম, স্থান। আর মেড বাই কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম যদি উল্লেখ থাকে তখন হবে হলো মেড বাই। ঠিক আছে, পরে দেখো আসছে সেট ইন মানে শুরু হওয়া, কোনো একটা অনুষ্ঠান শুরু হওয়া, কোনো কাজ শুরু হওয়া, সেটা ইংরেজি হলো সেট ইন। আর সেটার পরে আউট দেবো কখন? মানে সেটার মানে যাত্রা শুরু করা, কোনো জার্নি শুরু করা বোঝাতে সেট আউট বসে। সেটার পর আপ কখন বসবে? কোনো কিছু প্রতিষ্ঠা করা বোঝাতে, সেট আপ, ফাউন্ড করা, ফাউন্ডেশন করে না, এই প্রতিষ্ঠা করা বোঝাইতে সেটের পরে আপ বসে। পরে দেখো স্ট্যান্ড ফর, আমরা জানি স্ট্যান্ড আপ মানে দাঁড়ানো, এই যে স্ট্যান্ড আপ মানে দাঁড়ানো।
আর স্ট্যান্ড বাই মানে পাশে থাকা, টিকে থাকা, স্ট্যান্ড বাই। আর স্ট্যান্ড ফর মানে হলো অর্থ বোঝানো, মানে এই শব্দের অর্থ হলো ওইটা, এই বোঝাতে স্ট্যান্ড ফর বসে। তারপর দেখো পয়েন্ট অ্যাট, লক্ষ্য করা, যেমন লুক অ্যাট কোনো দিকে তাকানো, একে পয়েন্ট অ্যাট মানে কোনো দিকে লক্ষ্য করা। আর পয়েন্ট টু মানে নির্দেশ করা, তুমি মনে করো বোর্ডের দিকে কোনো কিছু নির্দেশ করছো, বাইরের দিকে নির্দেশ করছো, এটা হলো পয়েন্ট টু। আর পয়েন্ট আউট মানে প্রদর্শন করা, কাউকে কোনো কিছু দেখানো। আমরা একদম লাস্ট নিয়মে চলে এসেছি, সেটা হলো ব্রিং অ্যাবাউট, পরীক্ষায় অনেক আসে। ব্রিং অ্যাবাউট মানে কোনো কিছু ঘটানো, ব্রিং অ্যাবাউট মানে কোনো কিছু ঘটানো, ঠিক আছে। আর ব্রিং আপ লালন পালন করা, আমাদের বাবা মা যেমন আমাদের গ্রো আপ করছে, এটা গ্রো আপ না বলে আমরা ব্রিং আপ বলতে পারি। তাহলে ব্রিং আউট কোনো কিছু প্রকাশ করা, কোনো কিছু প্রকাশ করে দেওয়া, এক্সপোজ করে দেওয়া, হলো ব্রিং আউট। আর ব্রিং ডাউন মানে পরাজিত করা, কোনো কিছু সমাপ্তি ঘটানো, এটা হলো ব্রিং ডাউন। আর আসছে ব্রিং আন্ডার, এটা নিয়ন্ত্রণ বা অধীনে নিয়ে আসা বোঝাতে হয় ব্রিং আন্ডার কন্ট্রোল। তাহলে ব্রিংয়ের পরে দেখো 5টা প্রিপোজিশন বসে, ঠিক আছে। এরপর আমরা দেখছি বিগত সালগুলোতে যে প্রিপোজিশনগুলো এসেছে। 2025 সালে দেখো এই যে ডিপেন্ড অন, আমরা একটু আগে দেখিয়েছিলাম, ঠিক আছে। এইগুলো আমরা, এই যে গুড অ্যাট দক্ষ, এগুলো আমরা দেখাইছিলাম তোমাদেরকে, হ্যাঁ। তো এইগুলো তোমরা একটু পড়ে ফেলবে, যে ডাই ফর জীবন উৎসর্গ করা, তো রেসপন্সিবল ফর তোমরা খুঁজে পাবে। আর এইখানে যেগুলো আছে আমরা যদি পড়ে ফেলি, মানে 25 সালেরগুলো মুখস্থ করব, পরে 24 সালে কোন বোর্ডে কোনটা আসছিল এগুলো যদি আমরা পড়ি, এই যে দেখো ডিভয়েড অফ, এগুলো বারবার ঘুরে ফিরে আসে। তো আমরা এগুলো যদি পড়ে ফেলি, দেখবো তোমার পরীক্ষায় এগুলো ইনশাল্লাহ কমন আসবে, ঠিক আছে। এই যে 23 সালে কোনটা কোনটা আসছিল এগুলো আমরা মুখস্থ করে ফেলবো, অর্থসহ দেওয়া আছে 22 সাল। তারপরে দেখো 19 সালে কোনটা কোনটা এসেছিল, এরপরে 18 সাল, 17 সাল এবং সবার শেষে 2016 সাল। তাহলে 16 সাল থেকে 25 সাল পর্যন্ত যত প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এসেছে সবগুলো অর্থ সহকারে দিয়েছি, একটু কষ্ট করে মুখস্থ করে ফেলবে, ইনশাল্লাহ তুমি বোর্ড পরীক্ষা আশা করি ম্যাক্সিমামই তুমি কমন পেয়ে যাবে। ভাগ্য ভালো হলে 100%ই কমন পাবে। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাই শেষ করছি। আসসালামু আলাইকুম।